মেয়েদের বিয়েটি কিচ্ছু হয়নি, তাকে কিডন্যাপও করা হয়নি। তাকে ভুলিয়ে ভালিয়ে আমার এক বন্ধুর বাসায় আটকে রেখে এসেছিলাম। ঘন্টা দুয়ের পরে থাকতেই চাচ্ছিল না, তাই অজ্ঞান করে ফেলে রেখেছিলাম। প্রায় 4 ঘন্টা অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরে তোমার নাম ধরে কাঁদছিল, বাসায় আসতে চাইছিল, জেদ করে কিচ্ছু খাচ্ছিল না, এমনকি পানিটুকুও গিলতে পারেনি। যখন সম্ভবই হচ্ছিল না তখন আমার এক বন্ধু বলেছে সে আর দেশে নেই, তাকে সে কিডন্যাপ করে আমেরিকায় নিয়ে এসেছে। আর তাকে কিডন্যাপ করার 10 দিন পেরিয়ে গেছে। 16 তলা ফ্ল্যাটে থাকায় জানালা দিয়ে সে আকাশ দেখেছে। অচেনা জায়গা, সবকিছু অচেনা দেখে সে তাই বিশ্বাস করেছে। সে এতটাই শখে ছিল যে ভুল করেও একটাবার নিচে তাকিয়ে আশেপাশে দেখেনি, ভাবেওনি। তখন থেকে মেধা নিশ্চুপ হয়ে গেছে। এখন অবধি মুখও খোলেনি, খাইওনি, অঝরে কেঁদে যাচ্ছে। আর উদয় টুদয় বলে আসলে কেউ নেই। সব মিথ্যে, সব মিথ্যে ভাইয়া। কেন করলি এমন? জানতি না ওই মেয়েটার মাঝে আমার ভালো থাকা, ও আমার হাসির কারণ, সুখের সম্ভাষণ? কি বল, জানতি না? ওর জন্য আমার স্বপ্নের ডিফেন্সের জব ছেড়ে এসেছে শুধুমাত্র একটু ভালো রাখতে। প্রতিনিয়ত কত কিছু করে যাচ্ছে। পাড়ার মোড়ের বকেটের ওকে দেখে শীষ দিয়েছিল, তাই বলে ওদের মেরে 4 ঘন্টা জেলেও থেকেছে। কোটি কোটি টাকা লস গেলেও বাইরের দেশে যায় না। শুধু মনে হয় আমি না থাকলে ওর ক্ষতি হয়ে যাবে, হারিয়ে যাবে আমার থেকে। ওর মুখে হাসি ফুটাতে কারণে অকারণে সবসময় ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। যত ব্যস্ততার মাঝেও যখন বলে এখন আমার সঙ্গে কথা বলুন, আমার মন চাচ্ছে আপনার সঙ্গে কথা বলতে, তখন জরুরি মিটিং ক্যান্সেল করে হলেও তার আবদার পূরণ করি। মাঝরাতে যখন বলে আপনাকে আমার বর বেশি দেখতে ভীষণ ইচ্ছে করছে, বর সেজে দেখান আমায়, হুম, না, শুনবো না। যদি মরে টরে যায় তখন কিন্তু আফসোস থেকে যাবে। ওর মরার কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। ওকে ধমকে থামিয়ে মাঝরাতে দুজন গিয়ে শপিং করে আনি। সে আমাকে বড় বেশি 2 চোখ ভরে দেখে, তারপর ঘুমাতে চায়। এমন আরও অনেক আবদার রাখি আল্লাহর প্রত্যেকটা দিন। আর তুই আমার সেই প্রাণ ভুবনাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করেছিস। এতটুকু বলে আদিত্য হাতে থাকা হকি স্টিকটা ছুঁড়ে ফেলে। সেটা গিয়ে লাগে ড্রেসিং টেবিলের কাছে। ঝনঝন শব্দ করে ভেঙে পড়ে কাচের আয়না। ড্রেসিং টেবিলের সাজানো সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। দু একটা কাজ ছিটকে এসে বিধে আদিত্যের ডান পায়ে। সে তবুও নড়ে না, আহ করে ব্যথাতুর শব্দও করে না। ভাইয়ের কাজে সে খুব ব্যথিত, সন্তপ্ত। আদিত্য আর কিছু না বলে চোখ ভর্তি অশ্রু নিয়ে নেয় বাহুতে। তারপর কান্না ভেজা কণ্ঠে বলে, পৃথিবীতে কোনো ভাই এই অভিশাপ হয়তো কোনো ভাইকে দেয়নি, তবে আজ আমি তোকে দিচ্ছি। তোর জীবনের প্রেম আসুক, কাউকে যেন ভীষণ ভালোবাসতে পারিস, বুঝতে পারিস প্রেমের মর্ম, গভীরতা, নিগৃহীর ভাবে উপলব্ধি করতেও সক্ষম হোস প্রিয়ের স্থানটা বুকে ঠিক কোন পাশে। সে সঙ্গে বিশুদ্ধ ভালোবাসা মিশে যাক তোরই রন্ধ্রে রন্ধ্রে। বুকের বাপাসটায় গেঁথে যাক অতি প্রিয় একটি নাম, যার সামান্য ব্যথাতে তুই কাতরাতে পারিস, ছটফট করতে পারিস, যার চোখের পানি দেখে তোর নিজেকে পাগল পাগল মনে হয় যে কোনো কিছুর বিনিময়ে তার আবদারটা পূরণ করে। তবুও সে হাসুক, ভালো থাকুক, তার হাসিতেই তোর সর্বসুখ। ঠিক সেদিনে বুঝবি আমার ঠিক কোথায় আঘাত করেছিস তুই, কতটা কষ্ট ও যন্ত্রণায় মুহূর্তগুলো কাটিয়েছি আমি। আজকে যেমন এই কষ্ট আমি তোর পাচ্ছি, একদিন তুইও তার পাবি। আর আমি আদিত্য এই কথা এই জায়গাতে বলে যাচ্ছি, ঠিক সেদিনই আমি তোর সঙ্গে কথা বলবো, এর আগে আর নয়। মেধাকে কিডন্যাপ কেন করেছিস, কোন স্বার্থে করেছিস তার জানতে চাই না। এর চলে মেরে লাশ ভাসিয়ে দিস, নয়তো মেরে গুম করে দিস। আর খোঁজ নিব না, জানতেও চাইব না। সে সঙ্গে এটাও ভুলে যাস আদিত্য তোর কাছে মৃত, আর তুই নিজের হাতে তোর ভাইকে মেরে ফেলেছিস। শুনবে না কেন করেছি? ইচ্ছে নেই। আদিত্য তার কথা শেষ করে চলে যাচ্ছিল। তার কিছু বলেনি, কি বা বলবে খুঁজে পাচ্ছে না। ভীষণ এলোমেলো সে। একদিকে মেধা, অন্যদিকে ভাইয়ের প্রতারণা, সব মিলিয়ে বুক সহহীনভাবে জ্বলছে। ভীষণ কষ্ট হচ্ছে, হওয়াটাই বুঝি স্বাভাবিক। কারণ বুকের স্থান দেওয়া মানুষগুলো যখন বুকে আঘাত করে তখন ভীষণ লাগে। এতটা লাগে যা বলে প্রকাশ করার মতো না। ঠিক যেভাবে আমান তাকে দিয়েছে তারই তো চোখের সামনে থেকে মেধাকে নিয়ে গিয়ে আটকে রেখেছে, যেটা ছিল ওর কল্পনা অতীত। যেহেতু কষ্ট দিচ্ছে ওদেরকে, মন করা কথার চলে মিথ্যার উপর মিথ্যা বলে ধোকা দিয়ে গেছে প্রতিনিয়ত, যেটা সবচেয়ে বেশি আঘাত করেছে ওকে। এমনকি স্বার্থের বশে ভালো মন্দের তফাতও দেখেনি আমান। একবারও ভাবি মা ও ভাইয়ের কথা ভাবিনি তিল তিল করে গড়া ওদের পরিবারের সম্মানের কথা।
তার বিবেক বাঁধেনি এতে মেয়েটার সঙ্গে এমন কিছু করতে। সেও তো ভাই বলে বিশ্বাস করে তার সঙ্গে গিয়েছিল। অথচ আমান আজ এ কথা বলতেই হচ্ছে। আমান সত্যি না ভালো ভাই, আর না ভালো ছেলে, আর না ভালো একজন মানুষ। সব দিক থেকে সে শূন্যের কোঠায়, সেই সঙ্গে বিশ্বাস ওর যোগ্য না। এসব ভেবে আদিত্য আমানের কথা উপেক্ষা করে চোখ মুছে পা বাড়াতেই শুনতে পেল, 1.5 কোটি টাকা ঋণ করে ফেলেছি আমি। ঠিকই শুনেছ, 1.5 কোটি টাকা। এ কথা শুনতে আদিত্য থমকে দাঁড়িয়ে পড়ল। সে হতবাক হয়ে ঘুরে তাকালো আমানের দিকে। আমান ততক্ষণে উঠে মেঝেতে হেলান দিয়ে বসেছে, তার দৃষ্টির সামনে পড়ে থাকা কাচের দিকে। আদিত্যের চোখের দিকে তাকানোর সাহস ওর নেই। তার দৃষ্টি নত করেই বলতে লাগলো, এত টাকা ঋণ থেকে মুক্তির পথ জানা নেই আমার। দিনে দিনে এতগুলো টাকা ঋণ করে ফেলেছি। এই টাকার জন্য নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। উঠতে বসতে পাওনাদারদের কথা শুনতে হচ্ছে। আমি নেশা করে এটা মানতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার। নেহাত মজার ছলে 1 কি 2 দিন নেশা করতাম আগে, কিন্তু এটা কিভাবে যেন খুব প্রিয় হয়ে উঠল। ধীরে ধীরে আসক্ত হয়ে পড়লাম এতে। এই নেশার যোগে ধীরে ধীরে তীব্র মাত্রা বাড়তে থাকলো। পূর্বে 1000 টাকা নেশা হতো, এখন সেটা লক্ষ টাকায় নেমেছে। নেশাখোর নেশা নেবে, এটা চিন্তা করে যার থেকে নিতাম দ্বিগুণ দাম নিত আমার থেকে। নেশা উঠলে কাটা মুরগির মতো ছটফট করতাম তখন। মাথা কাজ করতো না। তার নির্ধারিত দামে রাজি হয়ে যেতাম। কখনো কখনো বাবা মায়ের সঙ্গে অশান্তি করে টাকা চুরি করেও নেশা করতে হয়েছে। বাধ্য হয়েছি, করেছি। যখন তুমি নেশার কথা জেনে গেলে, তখন আমার হাতে আর কিচ্ছু করার ছিল না। তোমার কথা না শুনতে তুমি কথা বলা বন্ধ করে দিলে। বন্ধুরা এই কথা জেনে বুদ্ধি দিল, এক নেশা কাটাতে আরেক নেশার সাহায্য নিতে। পরে মেয়ে, তুমি এটাও জেনে গেলে, আমার মুখ দেখা বন্ধ করে দিলে। কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া, আমি বহুবার চেষ্টা করেছি, তবে ব্যর্থ হয়েছি। তাছাড়া ভালো হয়ে যাব বললেই তো আর একটা নেশাখোর ছেলে ভালো হতে পারে না। হঠাৎ নেশা ছাড়া তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ যখন নেশা ওঠে তখন আমি নিজের মধ্যে থাকি না, মাথাতে কাজ করে না, সব কিছু তুচ্ছ মনে হয়। মনে হয় যে কোনো মূল্যে আমার নেশাদ্রব্য চাই চাই। নেশাই জীবন। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আর বাকিতে খেতে খেতে এত টাকা ঋণ হয়ে গেছে। এখন টাকা না দিলে সেটা আর দিচ্ছে না। তুমি আর বাবা এমনি এমনি তো আর টাকা আমাকে দিতে না। অশান্তি করে যা পেতাম তাতে আর কাজে আসতো না। তাই মেধাকে টোপ হিসাবে ব্যবহার করে মোটা অঙ্কের কিছু টাকা হাতাতে চেয়েছিলাম। যদিও মেধার ক্ষতির চিন্তা ভাবনাতেও ছিল না আমার। আমারও তো বোন হয়, তাই না? তাছাড়া এই কাজ বাইরের কারোর সঙ্গে করতে গেলে খুব রিস্ক হয়ে যেত, পুলিশের ঝামেলা পোহাতে হতো। এইসব ভেবে চিনতে বন্ধুরা বলল মেধাকে কিডন্যাপ করা সবচেয়ে ভালো হবে। টাকা হাতে পেয়ে গেলে পরে তোমাকে জানালে তুমিও মেনে নেবে। আমিও তো জানি তুমি আমায় খুব ভালোবাসো, তাই এই কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। ভালোবাসার মূল্য এত দারুণভাবে শোধ করলে? ভাইয়া, কষ্ট পেও না, আর কখনো এমন করব না, বিশ্বাস করো। নিরুপায় হয়ে কাজ করতে বাধ্য হয়েছি। প্লিজ মাফ করো আমাকে। তোমার পায়ে পড়ি ভাইয়া, বাঁচাও আমাকে। বাঁচতে চাই আমি। আমি এক্ষুনি তুষারকে কল দিচ্ছি, মেধাকে বাসায় পৌঁছে দিতে। তুমি চিন্তা করো না, মেধা এই ঠিক 0.5 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাবে। তাই? মেধা আমার বন্ধুর বাসায় আছে, দাঁড়াও ফোন দিচ্ছি। তোর কি মনে হয় তোর বন্ধুর বাসায় থাকলে এখানে আর এক মুহূর্ত থাকতাম আমি? মানে? মানে তোর বিশ্বস্ত বন্ধু তোর উপর উল্টো চাল চেলেছে। সে মেধাকে নিয়ে ঢাকার বাইরে চলে গেছে। তোর বিশ্বাসের ধার ধারে নিছে। এত কথা জানি না, শুধু জানি যদি আমার মেধার শরীরের সামান্য একটু আঁচড় লাগে, তোদের কাউকে আস্ত রাখবো না আমি, কাউকেই না। ভাইয়া, তোমার কথা ভুল হচ্ছে। ভাইয়া। এমন কথা শেষ করতেই আদিত্য স্থান ত্যাগ করলো। ভুলো আর পিছু ফিরে তাকালো না। কথা বলা তো দূর, ওর রেখে যাওয়া আমান তাকে ডাকতেই থাকলো। তবে আদিত্য পিছু ফিরেও তাকালো না। সীমা বেগম থম মেরে ড্রয়িং রুমে বসেছিলেন। উনি সব সত্য আদিত্যের মুখে শুনতে চান। কি হয়েছে সবটা জানা জরুরি। আদিত্যকে নামতে দেখে উনি কিছু জিজ্ঞাসা করতে উদ্যত হলেন। তার আগে আদিত্যর ফোনে কল আসলো। আদিত্য কলটা রিসিভ করে চুপ থেকে অপর পাশের ব্যক্তির কথা শুনে দৌড়ে বেরিয়ে পড়ল। ওর যাও দেখে সীমা বেগম হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন ওদিকে। আমান ফোন হাতে নিয়ে তুষারকে কল দিতেই আছে, কিন্তু সে যতবারই কল দিচ্ছে ফোন সুইচ অফ বলছে। তার মানে আদিত্য যা বলছে সব সত্যি। তবে তুষার মেধাকে নিয়ে আমান আর ভাবতে পারল না। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। এখন তার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। তুষার এমনিতেই মেয়েবাদ ছেলে, যদি মেধার কোনো ক্ষতি করে ফেলে এ কথা ভেবে আমানের মাথাটা
ভন ভন করে ঘুরতে লাগলো। চোখের পাতায় ভেসে উঠল মেধার মায়াবী মুখশ্রী, কানে বেজে উঠল তার খিলখিল করে হাসার শব্দ। আমান আর ভাবতে পারল না, বহু কষ্টে উঠে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে পড়ল বাসা থেকে। বিপদের সময় ভীষণ দীর্ঘ হয়, হাতে ঠেলো যেন পার করা যায় না। ঘড়ি কাটা চলতে চলতে রাত পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সীমা বেগম ছেলেদের ফেরার অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছেন, নেত্রজোড়ায় জলে টইটুম্বুর, মলিন মুখ। আদিত্যর বাবা বারবার বলেও ওনাকে রুমে নিয়ে যেতে পারেনি। এটাও বোঝাতে পারেনি উনি অসুস্থ, এমন করলে আরও অসুস্থ হয়ে পড়বেন। এভাবে ভোর হলো, সকাল হলো, ধীরে ধীরে বেলাও গড়াতে থাকলো। কাজের বুয়া এসে সকল কাজ ছেড়ে নাস্তা বানিয়ে চলে গেল। নাস্তা পড়ে রইল টেবিলের উপরই, না আছে কারোর খাওয়া আর না আছে কর্মক্ষেত্রে যাওয়ার তাড়াহুড়ো। সীমা বেগম সোফাতে বসে নিজের ভাবনায় মগ্ন। তখনই মনে হলো বাসায় কারোর গাড়ি ঢুকছে। উনি চট জলদি উঠে দ্রুত দরজার কাছে দাঁড়াতেই কেউ হামলে পড়ল ওনার বুকের উপর। মেধাকে দেখে উনি হাউমাউ করে কেঁদে উঠলেন, খুব শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে পরক্ষণে মেধার মুখে একের পর এক চুমু দিতে থাকলেন স্নেহের পরশ। আদিত্যের বাবা বের হয়ে এই দৃশ্য দেখে এগিয়ে এলেন, ছলছল নেত্রে তাকিয়ে মেধার মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন আদিত্য ওনাদের পাশ কাটিয়ে উপরে চলে গেল, না টু শব্দ করল আর না কাউকে কিছু বলার সুযোগটুকু দিল। সীমা বেগম মেধাকে বসে পানি নিয়ে আসতেই আদিত্যকে নিচে নামতে দেখা গেল। তার হাতে কালো রঙের একটা ফাইল। আদিত্য নিচে নেমে সরাসরি ওর মায়ের হাতে ফাইলটা দিয়ে বলল, আমি মেধাকে নিয়ে চলে যাচ্ছি, আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। এই ফাইলটা আমাকে দিয়ে দিও, আসছে। সীমা বেগম প্রতি উত্তরে কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। আদিত্য মেধার হাতটা শক্ত করে ধরে হাঁটতে গেলে মেধা চট করে দাঁড়িয়ে গেল, নবদক মাথা নাড়াল, অর্থাৎ যাবে না সে। তখনই আদিত্য তার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, যদি এই মুহূর্তে আমার সঙ্গে না যাও তবে চিরতর হারাবে আমাকে। এবার সিদ্ধান্ত তোমার। আদিত্য, আমি বাড়তি কথা শুনতে ইচ্ছুক নই। তাই বলে বাসা থেকে চলে যাবেন? থাকো তবে। এ কথা শুনে মেধা চলো দৃষ্টিতে মামনির দিকে তাকালো। সে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, একদিকে মামনি, অন্যদিকে অতিপ্রিয় মানুষটা। কি করবে বোধগম্য হচ্ছে না। যার জন্য এত লড়াই, তাকে ছাড়া থাকতে পারবে কিভাবে? দিনটাই বা কাটবে কি করে? সে যে ভীষণ ভালোবাসে মানুষটাকে। আদিত্য মেধার দিকে না তাকিয়ে হাঁটা ধরতে শার্টের টান খেলো। মেধা চলো চোখে তাকিয়ে আছে তার পানে। আদিত্যর হাতের মুঠোয় থেকে শার্ট ছোটাতেই মেধা শব্দ করে কেঁদে দিল, ঘাড় ঘুরিয়ে সীমা বেগমকে বিচার দিল। মামুনি, কিছু বলো প্লিজ। এ কথা শুনে সীমা বেগম হাসলেন, কিঞ্চিত অবাক হননি তিনি। এমন কিছুই ঘটবে উনি যেন আগে থেকেই জানতেন। আদিত্য মেধার হাত থেকে হাত ছোটাতেই তখন সীমা বেগম বললেন, যাচ্ছ যাও, তবে কষ্ট করে আর 1 ঘন্টা থেমে যাও। কেন? কিছু কাজ বাকি আছে, আশা করি 1 ঘন্টায় খুব একটা ক্ষতি হবে না তোমার। আদিত্য মায়ের কথায় কোনো জবাব না দিয়ে সোফায় গিয়ে বসলো, অর্থাৎ থেমে যাবে। ওকে বসতে দেখে মেধার মুখে হাসি ফুটলো। সে কিছু বলতে গেলে আদিত্য মুখটা ঘুরিয়ে নিল। তখন সীমা বেগম জলদি আদিত্যের বাবাকে ডেকে কিছু বলে বাইরে পাঠালেন। তারপর মেধাকে ডেকে নিজের রুমে নিয়ে গেলেন। যাওয়ার আগে আদিত্যকে বলে গেলেন একটা পাঞ্জাবি পরে আসতে, কিন্তু আদিত্য গেল না, সেখানে সেভাবেই বসে রইল। ঠিক 15 মিনিটের মধ্যে আদিত্যের বাবা একজন কাজী ডেকে আনলেন। সীমা বেগম মেধাকে লাল শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে আনলেন। তাকে বসালেন আদিত্যর পাশে। বড় মামা আসছেন রাস্তায় উনি। আদিত্য মায়ের উদ্দেশ্য বুঝে এবারও কিছু বলল না, বরং কাজী যখন যা বলেন সেসব করল সে। এই খানিকক্ষণ পরেই বড় মামা মামি উপস্থিত হলেন। নিকট আত্মীয় চলে এলেন জরুরি তলবে। তারপর সকলের উপস্থিতিতে তাদের শুভ পরিণয় সম্পূর্ণ হলো। বৈধভাবে তারা জুড়ে গেল একে অন্যের সাথে। মেধা নীরবে অশ্রু বিসর্জন দিয়ে ওর চিরসখা হিসাবে গ্রহণ করল প্রিয় মানুষটাকে। এসব করতে করতে প্রায় 1 ঘন্টা ঘনিয়ে এলো। 1 ঘন্টা হতে যখন আর 10 মিনিট বাকি, তখন আদিত্য সীমা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার ফ্ল্যাট উঠছে আপাতত। আগামীকাল এসে নতুন সংসার গুছিয়ে দিয়েছ। বাসা আলাদা হচ্ছে, তবে আমি কিংবা মেধা কেউ পর হয়ে যাচ্ছে না। সর্বদা সর্বক্ষণ আমরা রইব তোমাদের বাসা। আর কেন চলে যাচ্ছে অজানা নেই তোমার, তাই মন খারাপের কিছুই নেই। খুব ভালো থেকো তোমরা, সাবধানে থেকো। চলো মেধা।
এই কথা বলে আদিত্য এক কাপড়ে মেধার হাত ধরে বেরিয়ে গেল। মেধা ঘাড় ঘুরিয়ে চলো চলো চোখে তাকিয়ে আছে সীমা বেগমের দিকে। উনিও স্থির হয়ে ওদের চলে যাওয়া দেখছে। আদিত্য মেধাকে তার গাড়িতে বসিয়ে নিচে বসলো ড্রাইভিং সিটে। মেধা বিনা বাক্যে গাড়িতে বসে জানালার মাথা ঠেকিয়ে অঝরে কাঁদতে লাগলো। এমন তো হওয়ার কথা ছিল না। বাবা মাকে হারিয়ে আরেকটা পরিবার পেয়েছিল, সকলের সঙ্গে থাকতে চেয়েছিল মিলেমিশে। সেই সঙ্গে চেয়েছিল খুব সাধারণ একটি জীবন, যেখানে চাও পাওয়ার হিসেব নেই, একা হওয়ার ভয় নেই, থাকবে এক টুকরো সুখ। অথচ হচ্ছে তার বিপরীত। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওর জীবন এতটা জটিল হয়ে গেছে যে যেটার সমাধান হাতের বাইরে। এই যেমন সেদিন আমানের সঙ্গে গিয়ে যে বিপদে পড়েছিল, সে ভেবেছিল আর কখনো আদিত্য দেখা পাবে না, সে আর বলতেও পারবে না ভালোবাসার কথা। কাঁদতে কাঁদতে তার হঠাৎ সেদিনের কথা মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো সেই ঘটনার কথা। মেধা যখন চোখ খুলে তাকাই তখন দুপুর। জানালার পর্দা মেলে দেওয়া আবহাওয়াটা বোঝা যাচ্ছে না, এসি চলছে, এজন্য শীত লাগছে বোধহয়। সে আশেপাশে দৃষ্টি ঘোরাতে নজর পড়ে উদয়ের ফটোফ্রেমের দিকে। তার মনে পড়ে যায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারানোর ভয়ে ভারী হয়ে থাকে বক্ষপাশ, চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রু, বুকে শুরু হয় নিষ্ঠুর তোলপাড়। অতি প্রিয় মানুষটার মুখটা ভেসে ওঠে চোখের পাতায়। সেই সঙ্গে মুখ থেকে বেরিয়ে আসে একটা অতি প্রিয় শব্দ, আদিত্য। তখন সুসজ্জিত রুমে দরজা ঠেলে কেউ প্রবেশ করে। শব্দ শুনে তাকিয়ে দেখে উদয়। ওর পরনের কালো টি শার্ট, শার্টের সঙ্গে কালো ট্রাউজার, কানে ইয়ারফোন গুজে রাখা, হাতে আদো খাওয়া আপেল, মুখে মিটি মিটি হাসি। উদয় জানালার পর্দা সরিয়ে মেধাকে বলল। এই কথা বলতেই উদয় এগিয়ে মেধাকে একটানে দাঁড় করিয়ে জানালার পাশে চলে গেল। থাই গ্লাস ভেদ করে দৃষ্টি গেল বাইরের দিকে, মেঘলা আকাশ। তখন উদয় থাই গ্লাস সরাতেই চোখ পড়ল অনেক বড় বড় বিল্ডিং। দেশের আকাশে বাতাসে কেমন অচেনা টান অনুভব করলো মেধা। অদ্ভুত ঠেকছে তার কাছে, মস্তিষ্কেও খেলে গেল কিছু প্রশ্ন। তখন তার চঞ্চল দৃষ্টি দেখে উদয় জাপটে ধরল বাহু ডোরে। অতঃপর হাতের বাঁধন শক্ত করে ফিসফিস করে বলল, আমরা আছি তোমার আদিত্যের ধরাছোঁয়ার বাইরে, এই সেই সুদূর আমেরিকা। আদিত্য ভয়ে এখানে এসেছেন বুঝি? ওর হাসি মেধার সহ্য হলো না। আচমকা উদয়ের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন করলেন এমনটা? কি অপরাধ আমার? কোন অপরাধে আমায় এত বড় শাস্তি দিলেন? এ কথা শুনে মেধার রাগ তুঙ্গে। সে আর ভাবনা চিন্তা না করে থাপ্পড় দিতেই হাত তুলতেই উদয় তা ধরে ফেলল। মুখের ভাবভঙ্গি মুহূর্তের মধ্যেই পাল্টে গেছে তার। মুখে ফুটে উঠেছে চাপা ক্রোধ। হঠাৎ সে মেধার হাত পেছনে মুচড়ে ধরে বা গালে ওষ্ঠ ছুঁয়ে বলল। উদয়ের কথা শুনে মেধা স্থির হয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। সে বুঝে গেছে জোর খাটিয়ে কিছু করা যাবে না, এখানে বুদ্ধির খেল দেখাতে হবে। ওকে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে উদয় ভাবে মেধা তার সব কথা বিশ্বাস করেছে, তাই হিরো সাজতে আরও অনেক কথা বলে মেধাকে। কিন্তু মেধা তখন জানতো না উদয়ের পরিচয় তুষার। তখন তুষারের ফোনে কল আসে। তুষার মুখ ফসকে বলে ফেলে, হ্যাঁ তুষার বলছি, বলুন। একথা শুনতে মেধার সন্দেহ প্রবল হয়, তাও সে কিছু বলে না। মনমারা হয়ে বসে থাকে রুমের এক কোণে। পরে তুষারের সেই ভাড়া করা ফ্ল্যাটে তারই এক বন্ধু মেধাকে দেখতে আসে। মেধা তখন ঘুমের ভান করে শুয়েছিল। ওর বন্ধু তুষারকে বলে, আমানের বোনটা কিন্তু দেখতে জোস, তবে আমান শালা আসলেই গাধা, নয়তো এত সুন্দর মেয়েকে এভাবে রেখে যায়। আমরা তো মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকি, কখন কি ঘটিয়ে ফেলি বলা যায়। ঘটনা ঘটাবো বলেই তো আমানের চোখ ফাঁকি দিয়ে অন্য জায়গায় এনেছি মাম্মা। ইউটিউব দেখে হিরোদের মতো কতকগুলো ঝুলিয়ে আউড়ে শুনেছি। চুপ চুপ, এসব কথা বলিস না, শুনে নিলে ঝামেলা করবে। তা ঠিক। আচ্ছা শোনো, ওদিকে খবর শুনেছিস? আমানের ভাই আদিত্য। ওদের বাকি কথা শুনতে পায়নি। তারা কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। আর তখনই সে জানতে পারে এরা কে এবং এদের উদ্দেশ্য কী। পরে ঘন্টার পর ঘন্টা কাটানোর পর সে এক শীতল হাতের স্পর্শ পায়। কেঁদে ফুলে ওঠা নেত্র তুলে তাকাতে দেখে আদিত্যকে দেখে সে হামলে পড়ে তার বুকে।
গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে ভাসিয়ে দেয় আদিত্যের বুক। আদিত্য খুব শক্ত করে জড়িয়ে রাখে তাকে। অনেক কষ্টে সে মেধার খোঁজ পেয়েছে। তারপর তারা রুম থেকে বের হতে দেখে আমান বেধড়ক মারছে তাদের বন্ধুদের। সেটা দেখেও আদিত্য কথা বলেনি, দায়নি আর এক মুহূর্তে। মেধাকে নিয়ে সোজা চলে আসে বাসায়। মেধার এসব ভাবনাই ছেদ ঘটালো গাড়ির হর্ন শুনে। সে মুখ তুলতেই আদিত্য বলল, কানাকাটির কি হলো বুঝলাম না। সব মেয়েরা চেয়ে বর কিনে আলাদা থাকতে, দুজনের টোনটনের সংসার পাততে, শ্বশুর শাশুড়ি দেবর ননদনের ঝামেলা থেকে মুক্তি পেতে তুমি সব চাওয়ার আগে পেয়ে গেলে। তাহলে বোকার মতো কাছো কেন? হ্যাঁ, এখন তোমার উচিত বরকে নিয়ে চটিয়ে প্রেম করা, রোমান্সের রসে তলিয়ে যাওয়া। মেধা জবাব দিল না, বরং সিটে হেলান দিয়ে বাইরের দৃষ্টি নিক্ষেপ করল। ওকে মনমরা দেখে আদিত্যই বলল, রজনীগন্ধা, গোলাপ আর কোন কোন ফুল আনবো? ফুল? ফুল কি করবেন? বলে কি মেয়ে, রুম সাজাতে লাগবে না? কি আশ্চর্য, রুম সাজাবেন কোন দুঃখে? দুঃখ না রে পাগলি, সুখে। এই পরিস্থিতিতেও কেউ সুখ কিলবিল করছে আপনার মনে? সুখী মানুষের মনে সুখ কিলবিল করা স্বাভাবিক। শুনি কোন সুখের ঠেলায় ফুল কিনবেন? আজ আমাদের ফার্স্ট নাইট, রুমে না সাজালে কিভাবে হবে? বিয়ে যখন করেছি বাসর তো। আদিত্য তার কথা শেষ না করতেই দেখে মেধা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাকে আরেক দফা অবাক করতে এসে সত্যি সত্যি গাড়ি থামিয়ে ফুল কিনে আনলো আর এনেই ফুলগুলো রাখলো মেধার কোলে। রজনীগন্ধা, গাঁদাসহ লাল, সাদা, হলুদ এবং গোলাপি রঙের গোলাপও এনেছে। সত্যি বলতে গোলাপ মেধার ভীষণ পছন্দের ফুল, তবে এই মুহূর্তে ফুল দেখে খুশি হতে পারল না সে। কারণ তার মনের মধ্যে চলছে নানান চিন্তা। চোখে ভাসছে সীমা বেগমের কান্নারত মুখখানা। এক কথাই বলতে সে এই মুহূর্তে বিক্ষিপ্ত মেজাজে আছে। কিছু ভালো লাগছে না তার। সব দোষ আদিত্য। কি দরকার ছিল শুধু শুধু বাসা থেকে বেরিয়ে আসা? যা হওয়ার তো হয়েই গেছে, আর যা ঘটিয়েছে আমান তাতে অনুতপ্ত, যা ওর নজরেও পড়েছে। যখন ওর সঙ্গে তার দেখা হয়েছিল আমান পারেনি দৃষ্টি তুলে কথা বলতে। অপরাধী নাই, নত মস্তকে শুধু এইটুকুই উচ্চারণ করেছে, সরি বনু। চোখ মানুষের মনের আয়না, মনের আভাস চোখ দেয়। আর আমানের চোখ বলে দিচ্ছিল সে প্রচণ্ড আফসোসে পড়ছে, অপরাধ বোধে ভুগছে। এখন সবাই যদি তার দিকে আঙ্গুল তুলে তবে কিভাবে হবে? তাকে তো নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত, বোঝানো উচিত ভালো মন্দের তফাৎ। কিন্তু না, আদিত্য সেটা না করে করলো ওর বিপরীত কাজ। এভাবে বাসা থেকে বেরিয়ে আসাতে আমার না জানি কেমন প্রতিক্রিয়া দেখায়। এখন সে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কিছু একটা করে বসলে তখন এই দায়ভার কে নিবে? আদিত্য তার সঙ্গে কথা না বলুক, এক টেবিলে না হয় খেতে না বসুক, তবু মানা যেত। তবে তার কারণে বাসা থেকে বেরিয়ে যাওয়া ওর কাছে উচিত মনে হচ্ছে না। কেমন জানি লাগছে, নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তাছাড়া সে কখনো কল্পনা করেনি আলাদা সংসারের কথা। শুধু সুখপূর্ণ একটা পরিবার চেয়েছিল, অথচ তার দুই পরিবারই আজ ছন্নছাড়া, সুখহারা। এসব কথা ভেবে প্রচণ্ড মন খারাপ নিয়ে সে জানালার বাইরে তাকিয়ে রইল। এখন তার মনে হচ্ছে আদিত্যকে একটা খামচি মেরে শার্টের কলা ধরে টানতে টানতে বাসে ফিরিয়ে নিয়ে যেতে। প্রয়োজনে 2-4 থাপ্পড় খেলেও না হয়, কিন্তু এটা সে চাইলেও করতে পারবে না, কারণ আদিত্যের সঙ্গে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। মেয়েটাকে নিশ্চুপ দেখে আদিত্য বলল, বাসর ঘর সাজাতে আর কি কি যেন লাগে? মানে আজ আমাদের ফার্স্ট নাইট, সেজন্য রুম সাজাবো। এখন তুমি বলো, রুম সাজাতে কি কি লাগবে? ফুল, বেলুন, ক্যান্ডেল আর কি? ওর কথা শুনে মেধা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল। এহেন পরিস্থিতিতে এই লোক বাসরঘর নিয়ে পড়ে আছে। কিভাবে বাসরঘর সাজাবে এই পরিকল্পনায় ব্যস্ত সে। বিয়ে হওয়ার 2 ঘন্টা অতিবাহিত হতে না হতেই বাসরের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ কি ওর আদিত্য, যার মাঝে সামান্য হলো লজ্জা অবশিষ্ট ছিল? এসব ভেবে ওর হতভম্ব মুখ দেখে আদিত্য পুনরায় একই কথা জিজ্ঞাসা করল। জবাবে মেধা অস্বস্তি নিয়ে উচ্চারণ করলো, আদিত্য এই মুহূর্তে থেকে আমার নামের সাথে ভাই ডাকটা যদি যুক্ত করো তবে থাটিয়ে একটা থাপ্পড় মারবো। বিয়ের পর অন্তত ভাই ভাই করা থেকে বেরোতে থাকো। কেন? তোমার মুখে ভাই ডাক শুনতে বিয়ে করে নে নিশ্চয়ই। অনেকদিন অভ্যেস, সময় লাগবে তো। এই ব্যাপারে এক বিন্দুও ছাড় দিব না, আর না পাবে সময়। তাহলে কি বলে ডাকবো? আমার নাম ধরে, নয়তো ভবিষ্যৎ বাচ্চাদের নাম ধার নিয়ে। বাচ্চা? এর মধ্যে বাচ্চা কোথা থেকে এলো? এখন নেই,
তবে হতে কতক্ষণ? মেধা আর কথা বাড়ালো না। সে বুঝে গেছে আদিত্য তাকে রাগিয়ে দেওয়ার প্ল্যান করছে। তবে আদিত্যর প্ল্যান সফল সাকসেস হতে দিবে না সে। তাই মুখে কুলুপ এঁটে বসে রইল আর একটা টু শব্দ করল না। প্রায় আধা ঘন্টা পর তারা আদিত্যর নতুন ফ্ল্যাটে গিয়ে পৌঁছালো। এই ফ্ল্যাট সাজানোর কাজ শেষ হয়েছে গত মাসে, যদিও বা ওর পরিকল্পনা ছিল ভাড়া দিয়ে দেওয়ার। সচরাচর যা করে সে, তবে ব্যস্ততার কারণে টুলেট টানানো হয়নি, এজন্যই ফাঁকা ছিল আর মেধাকে নিয়ে উঠতে পারল। নতুবা তাকেও ফ্ল্যাট ভাড়া করে বউ নিয়ে থাকতে হতো। একথা ভেবে সে একবার মেধার দিকে তাকালো। ভাবলেও খুব পাচ্ছে এই পিচ্চিটা তার বউ, যার হাইট তার বুক অব্দি। এ কথা ভেবে মিটিমিটি হেসে ফ্ল্যাটের দরজা খুলে মেধাকে প্রবেশ করতে ইশারা করলো। মেধা প্রবেশ করে চারিদিকে দৃষ্টি বোলাতে ব্যস্ত। তখনই আদিত্য মেন দরজা আটকে মেধার গালে চট করে চুমু এঁকে বলল, আমাদের ছোট্ট সংসারে তোমাকে সুস্বাগতম বউ। অপরাধ যখন করেছে তখন তাকে মাপ চাইতেই হবে, কারণ সে যা করেছে এটা অপরাধ, ঘোর অপরাধ। আর আদিত্যের রাগ হওয়া স্বাভাবিক। তাকে যে মারতে মারতে মেরে ফেলেনি এটাও তো তার ভাগ্য। সে আজই বাসে ফিরে আদিত্যের পা জড়িয়ে ধরে মাপ চাইবে। প্রয়োজনে আরও 2-4 ঘা খেতে রাজি, তবু ভাইয়ের সঙ্গে কথা না বলে থাকতে পারবে না সে। এই জন্য যা মূল্য দিতে হয় দিবে। এসব ভাবতে ভাবতে বাইক নিয়ে ফিরছিল আমান। হঠাৎ ফুলের দোকানে নজর পড়ল তার। সাদা ও টকটকে লাল গোলাপ দেখে চট করে মনে পড়ল মেধা রানীর কথা। গোলাপ দেখলেই মেধার রাগ গলে জল। এ কথা ভেবে আমান অনেকগুলো গোলাপ কিনে নিল আর একটু সামনে এগিয়ে 3টে চকলেটের বক্স নিতেও ভুলল না। তারপর সে এক বুক আশা নিয়ে ছুটল বাসার পথে। বাসে গিয়ে ফুল ও চকলেট নিয়ে প্রথমে গেল মেধার রুমে। তাকে রুমে না পেয়ে আদিত্যের রুমেও উকি দিল, কিন্তু কই আদিত্য বা মেধা কাউকেই পেল না সে। অতঃপর ফিরে এলো নিজের রুমে। হাতের জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে ফ্রেশ হতে গেল। আগে ফ্রেশ হয়ে নিক, তারপর না হয় আমুর কাছে যাবে আদিত্য আর মেধার খোঁজ নিতে। এ কথা ভেবে সে ফ্রেশ হয়ে গেল সীমা বেগমের কাছে। তখন উনি রান্নাঘরে ছিলেন। ওকে ফিরতে দেখেছেন। আমান রান্নাঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বেশ কয়েকবার সরি বলল। এমন ভুল আর জীবনও করবে না ওয়াদা করলো। তখন প্রতি উত্তরে সীমা বেগম বলেন, খেতে বসো। মেধাকে দেখছি না যে, ভাইয়ের সঙ্গে কোথাও গিয়েছে? হুম। কখন ফিরবে জানিয়েছে? হয়তো আর ফিরবে না, তারা বাসা থেকে একেবারেই চলে গেছে। যাওয়ার আগে তাদের বিয়েও সম্পন্ন করেছি। দুটোই ছেলে আমারই, একজনের দোষে আরেকজনকে তো আর ভাসিয়ে দিতে পারি না। এ কথা শুনে আমান মাথা নত করে রইল। তার অশ্রু গড়িয়ে ভাতের সঙ্গে মিশে যাচ্ছে। তার কান্নার না আছে শব্দ, না আছে বর্ণ। সীমা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমানের দিকে। পাশের চেয়ারে নজর পড়তে নীরবে কেঁদে ফেললেন তিনি। আমানের গলা দিয়েও ভাত নামল না। সে হাত ধুয়ে উঠে চলে গেল। আদিত্য বাসা ছেড়ে চলে যাবে সে ভাবতে পারেনি। তার ভাই সহজে রাগে না, আর রাগলে পরিণতি খুবই পীড়া দেয়। অর্থাৎ তার রাগ সহজে ভাঙবে না। এখন তার জন্য বাসাও থাকা মুশকিল হয়ে যাবে। এসব ভেবে সেই রুমে গিয়ে শব্দ করে কেঁদে ফেল। মায়ের মুখের দিকে তাকাতে পারবে না। উনি ওনার সন্তানের কতটা ভালোবাসেন সে জানে, অনুভব করে। সারাটা রাত কোনো মতে কাটিয়ে সে সকালবেলা আদিত্যের ফ্ল্যাটে ছুটে গেল। ঘড়িতে তখন প্রায় 8:30। মেধা সকালবেলা উঠে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করছিল। আদিত্য ঘুমে বিভোর। তার কথা ভেবে সে মিটিমিটি হাসছিল। গত রাতের কিছু কথা মনে পড়ে গেল তার। মানুষটা যে এত ফাজিল তার ধারণার বাইরে ছিল। যদিও প্রেমে পড়ার আগে এমন মনে হতো আদিত্য একটু বেশি ভদ্র, এর দ্বারা প্রেম টেম হবে না। কিন্তু না, সেই তার প্রেমে ডুবলো। তারপর বুঝলো না এর মধ্যে সামান্য হলো রসকস আছে। কিন্তু গত রাতে প্রমাণ পেল সে যেন তেন না, রোমান্টিকের ডিব্বা একটা। একথা ভাবতে ভাবতে মেধা ফিক করে হেসে দিল। আদিত্য মুখটা তখন দেখার মতো হয়েছিল। তার ফ্ল্যাটে আসার পর ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নিতে ঘুরতে বের হয়েছিল। ফিরেছিল অনেক রাত করে। রাতের খাবারও সেরেছিল বাইরে থেকে। কিন্তু রাতে যখন ফিরল ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার সময় বিপত্তি বাঁধল। সে সময় কাটাতে ফ্ল্যাট গোছাচ্ছিল, মূলত অপেক্ষা করছিল আদিত্যের ঘুমিয়ে যাওয়ার। কিন্তু না, ধরা পড়ে গেল। হঠাৎ আদিত্য তাকে ডেকে বলে উঠল, অহেতুক এক কাজ বারবার করে সময় নষ্ট না করলেই কি নয়? অপেক্ষা করছে, জলদি রুমে এসো। হাতের কাজটা সেরে যাচ্ছি। না, এখন আসতে বলেছি মানে এখনই আসবা। কি আশ্চর্য, বলছি তো কাজটা সেরে যাচ্ছি। আজ পালাতে যাচ্ছ ঠিক আছে, কাল অথবা পরশু কি করবে?
ফের আমার কাছেই ধরা তো দিতেই হবে। তখন এ কথা শুনে মেধা হাতের কাজ ছেড়ে রুমে চলে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে এলো। তার পরনে গোলাপি রঙের রাতের পোশাক, দেখতে বেশ আদুরে লাগছে, যেন একটা পুতুল। মেধা তোয়ালেতে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আর চোখে আদিত্যকে পরখ করে চুল বাঁধল। আদিত্য বুকে দুহাত গুজে এদিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হওয়াতে সে দৃষ্টি সরিয়ে কী করবে ভেবে পেল না। মিনিট দুয়েক দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তখন আদিত্য বলল,